কারণ খামার মানে লাভ, এটাও সত্য, খামার মানে লস। কারণ অনভিজ্ঞ একটা লোক নিশ্চিত লসের মধ্যে পড়বে। আপনি কি কখনো লস করেছেন? অবশ্যই লস লাভ মিলে। আমি ইন এভারেজ 5 লক্ষ টাকা একটা চালানে দেখা গেছে যে আমার আসার কথা 1.5 লাখ টাকা, 1 লাখও হয়নি। 12 মাসের একটা চক্র আছে, একটা সময় কখন আপনি গরুটাকে উঠাতে হবে, কখন ছাড়তে হবে, এই টাইম ফ্রেম যদি আপনি না জানা থাকে তাহলে লস হবে। এটা মাথায় রাখতে হবে। আমাকে 50 কেজি বাড়াতে হবে, আমি ওই মোট ওজন আর এই মোট ওজনের মধ্যে ডিফারেন্স করার পরে এখান থেকে নিট মাংসটা বের করবো। নিট মাংসটা বের করে তাকে গুণ দিয়ে, কারণ আমি পাবো 600 টাকা কেজি পাবো, আর যে নিয়ে যাবে সেই 650 টাকা, আর যে কাটবে সে 700 টাকা কেজি। এটা মাথায় রেখেই করতে হবে। এটা যদি ব্যত্যয় ঘটে তাহলে লস হবে। অনেকেই মনে করে ডিসেম্বর জানুয়ারিতে দাম বেশি হওয়ার কথা, কিন্তু কোনো কারণে কোনো বছরে হয়নি, এখন পর্যন্ত আমার জীবনে আসেনি। প্রথমেই খামারে কি খেয়াল রাখতে হবে সে যেন অসুস্থ গরু না কিনে। কারণ আমরা যখন পিঠে যখন এভাবে হাত দিব, একটা এই তার চামড়াটা নড়াবে, নাক বলা হয় আমাদের, নাক আছে, এই নাকটা ঘামবে আর লেজ নড়াচড়া করবে। চঞ্চল হতে হবে গরু, আর চামড়া যেন চিকন হয় এবং লোমগুলা যেন একটু রূপালী কালার আসে। এটা দেখলেই বোঝা যায় গ্লেজ দিচ্ছে। আমার টার্গেট থাকে ওই খাবারে যেন, যে আমার যে ফ্যাটি প্রোটিনটা যেন সেটা মিনিমাম যেন 17 থেকে 19% মধ্যে থাকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা গ্রাম শহরের প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, যাতে করে যারা খামার করতে চায় তারা যেন উপকৃত হয়। আর এই খামারের মধ্য দিয়ে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই চিন্তা থেকেই যুবকথা কাজ করে এবং এই প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আজও তার ধারাবাহিকতায় একটি খামারে আসছি, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনি কি করেন? আমি চাকরির পাশাপাশি কৃষি কাজ করি। কি চাকরি করেন? আমি কলেজের সহকারী অধ্যাপক, আচ্ছা, কোন সাবজেক্টের? ব্যবস্থাপনা। আপনি এই খামারটা কেন করলেন? কতদিন আগে গড়ে তুলেছেন এই খামারটা? এই খামারটা আমার ছোটবেলা থেকে আমার একটা নেশা ছিল, গরুর প্রতি আমার একটা আগ্রহ ছিল। যেহেতু আমি কৃষকের ছেলে হওয়ার কারণে কৃষি রিলেটেড সঙ্গে আমি জড়িত ছিলাম। পড়াশোনা শেষ করার পর যখন আমি এলাকাতে একটা কলেজে অধ্যাপনা হিসেবে যখন করি, তখন থেকে আমার মূলত 2001 সাল থেকে এই খামারটা শুরু করেছেন। না, তাহলে আমি মনে করি এটা আমাদের অহংকার যে কৃষিক্ষেত্র থেকে যে আমাদের মেধাবী কৃষক এগুলো হারিয়ে যাচ্ছে আসলে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভূমিকা রাখছেন বলে আমার মনে হয়। আমার একটু পরামর্শ ছিল, কৃষিটা হচ্ছে সেনসিটিভ জায়গা, সেখানে একটু যারা একটু সচেতন তাদেরকে আসা উচিত। কিন্তু আমাদের গ্রাম বাংলাটা আছে যারা মানে কিছুই বোঝে না, তাদেরকে কৃষি জায়গাতে যা, সেই ক্ষেত্রে কৃষি যেহেতু একটা সায়েন্টিফিক একটা ব্যাপার স্যাপার এখানে জড়িত হয়ে গেছে, সুতরাং মেধাবীদের না আসলে এই সেক্টরকে সামনে নিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, এটা আমার পরামর্শ। আপনার সুন্দর পরামর্শ। আমরা আপনার গরুগুলো একটু দেখে নিব, তারপরে আপনার সঙ্গে আরো কথা বলবো আমরা। আচ্ছা, শিক্ষেত্রে আসলে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব যদি এখানে মেধাবী কৃষকরা পরিকল্পিতভাবে থাকেন এবং বিজ্ঞানকে এবং আধুনিক যে প্রযুক্তি সেগুলোকে যদি এখানে ব্যবহার করা যায় তবেই সম্ভব। এর আগে নয়। তো আপনার এই যে আপনার খামারে ছোট বড় কয়টা গরু আছে? আমার গরুর সংখ্যা 20টা, এখন বর্তমানে আছে 12টা। আচ্ছা, তো আপনার এই যে 12টা গরু, এগুলো আমরা একটু দেখতে চাই। আসলে এই যে গরুটা দাঁড়ায় আছে, এটা তো আসলে গাভী, তাই তো? এটা গাভী। এর বয়স কত? এর বয়স, দাঁত বলতে হবে। আচ্ছা, এটা 4 দাঁত। 4 দাঁত। তার মানে এটা আপনি কেন রাখছেন? উদ্দেশ্যটা কি আপনার? এটা সামনে যেহেতু কুরবানির মৌসুম, আমাদের দেশে যে মাংসের যে চাহিদা বা কুরবানি দাতারা যারা মুসলমান ধর্মীয় আচার অনুসারে যারা কুরবানি করবে তারা। এটা কতদিন আগে কিনেছেন? এটা 70 দিন আগে কিনে। এর দাম কত ছিল? কত দেখি? এটা কিনা 83,000 টাকা। আচ্ছা, এটা আমার 1,15,000 টাকা টার্গেট আর কি। এখন বাকিটা বাজারের উপরে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, এইটা কতদিন আগে কত দেখেছেন? ওই একই সময় কিনা, এটা 73,000 টাকা দিয়ে কিনা। আচ্ছা, আর তারপরেরটা? ওইটা 76,000 টাকা দিয়ে কিনা। তো ওইটার কেমন মনে হচ্ছে? বাজার কেমন যাবে? ওইটার বাজার আমি মানে 1 লাখের উপরে এগলেন সব আর কি। গড় ইন এভারেজ আমার 1.10 হলে এই গড়ে আমি যেন 1.10 বিক্রি করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আপনার পার গরুতে কত গড়ে আর কি? সেই ক্ষেত্রে আমার পার গরুতে 12,000 থেকে 15,000 টাকা আসতে পারে। আচ্ছা আচ্ছা, কতদিনের ব্যবধান এটা? 90 থেকে 95 দিন লাগবে। আচ্ছা, তো আমরা যে এই পাশে গরুগুলো মোটামুটি দেখে নিলাম, আমরা আসলে ওইভাবে একটা একটা করে ধরলাম না। আমরা ওই পাশে কয়টা আছে ওইটা একটু দেখে নিই, তারপরে আবার আমরা কথা বলবো আর কি এই বিষয়ে। আচ্ছা, ও এই ফাঁকে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনার এখানে একটা গাভী দেখতেছি আমি, এবং তার এটা বাছুর, তাই তো? এই বাছুরটার বয়স কত? বাছুরটার বয়স 2.5 মাস।
এর মা কতগুলো দুধ দেয়? 5 লিটার। এটা কি জাতের বাছুর? এই বীজটা কোথা থেকে দিয়েছেন? এটা আমার কিনা গরু, এটা আমি বাসার দুধ মানে বাড়ির খাওয়ার জন্য? বাড়ির খাবারের জন্য এটা আমি করি আর কি। আচ্ছা এটা আচ্ছা আমি প্যাটেনিং হিসাবে দিব, 5 মাস পর বাছুর এবং গাভী দুটাই বিক্রি করবো, সেখান থেকে কিছু পয়সা আসবে। আচ্ছা, তারপর আবার একটা নিয়ে আসবেন এরকম? আবার একটা নিয়ে আসবে। এইটা কত দিয়ে কিনেছেন? এটা 72,000 টাকা। আচ্ছা, এই কতদিন আগে এটা? একই সময়। একসঙ্গে আপনি এরকম ফ্যাটেনিং করার জন্য কয়টা গরু কিনছেন? একসঙ্গে আমার কিনা আছে 11টা। আচ্ছা, এই 11টার মধ্যে এইখানে আর সব কয়টা? 11টা। এখানে 5টা, ওখানে 6টা। আচ্ছা, আর ওই সাদাটা দেখতেছে এইটা? ওটা 72,000 টাকা। ওটা আচ্ছা, এর পরেরটা? ওটা 73,000 টাকা। তো ওইটা কেমন আসছে? পরেরটা কিন্তু একটু বেশ দেখতে সুন্দর হয়েছে, যদিও অন্ধকারের জন্য। হাটের যেটা সমস্যা হয় কি, কিছু গরু পছন্দ নেই। আমরা ফ্যাটেনিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখি, সেগুলোর বয়সটা একটা ব্যাপার স্যাপার আছে। একটু বেশি বয়সে এর চেয়ে বড় গরু পাওয়া যাবে, কিন্তু সেটার বয়স বেশি। আমার এই গরুগুলো 2 দাঁত 4 দাঁত করে গরু, এগুলা বকনা টাইপের গরু। এই গরুগুলো একটু দাম বেশি। আচ্ছা, চাহিদা বেশি। আবার বেচার সময় আমরা চাহিদা কাস্টমার বেশি পাবে। আচ্ছা, আপনার ওই সবার শেষেরটা? ওটা 73,000 টাকা দাম। ওইটা কত আসতে পারে দাম? ওইটা লাখ পার হবে। আচ্ছা, আর আপনার এই যে এইটা? না, আপনার কিন্তু সব গরুগুলো সুন্দর। হ্যাঁ, একটু এটা টার্গেট 1,10,000। এটা 75,000 টাকা কিনে। আচ্ছা, এক সময় তো সবগুলো। আচ্ছা, এটা বর্তমানে এটা কেমন দাম আসতে পারে আজকে যদি বিক্রি করেন? আজকে বিক্রি করলে আপনি 95,000 টাকা। তাহলে কত আসতে পারে এখান থেকে খাবার খরচ বাদ দিলে? খাবার খরচ 2 মাসে 14,000 টাকা বাদ দেয়। একটা গরুতে 14,000, তাহলে কত হলো? মাসে 7,000 টাকা খায় আমার। আচ্ছা, 3 মাসে 21,000। 21,000 টাকা খাবে। আর ক্রয় মূল্য? ক্রয় মূল্য 75,000 টাকা। 75 আর ধরেন 20 মানে 21, 95,000 টাকা। মানে এই লাস্ট মাসে আমার রিটার্নটা আসবে সর্বশেষ। কারণ আমাদের যে ক্রিমিনালাইজেশন করা হয়, তারপরে যে বিভিন্ন ভিটামিন দিতে হয়, রুচিবদ্ধ দিতে হয়, সবকিছু দেওয়ার ফলে এখন আমার জিনিসটা তৈরি হয়ে আসছে। আগামী 1 মাসে এর মানে কি পরিমাণ পরিবর্তন হবে, যেটা আপনি আমার কল্পনার বাইরে। আচ্ছা, মানে এখন এটা তৈরি হয়ে গেছে, এটা আমি একেবারে তৈরি করে নিয়ে এসেছি। এখন বাকিটা ফিনিশিং পর্ব যদি আমি এটা সুস্থ রাখতে পারি, এখন সুস্থটাই শুধু মানে আমার চ্যালেঞ্জ আর কি, আর অন্য কোনো কিছু না। ঝুঁকিটাই জায়গাটা, ঝুঁকিটা ওই জায়গাতে। কারণ এখন ফুড পয়জনিং হতে পারে, কারণ গরমে হিট স্ট্রোক হতে পারে। তারপরে পরিচর্যার একটু ঘাটতি হলে অনেক সময় দেখা যাবে যে এই যদি আবার না খায় তাহলে আবার লস হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় একটা পর্যায়ে খাবে না। আপনার প্রতিদিন কত খরচ হয় আপনার একটা গরুর পিছনে? এটা আমরা ইন এভারেজ করি এটা। আচ্ছা, কারণ শুরুতে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া যাবে না। আচ্ছা, কারণ ওই একটা জায়গা থেকে যখন আমার বাড়িতে এসে মনে করবে এটা ওর নিজের বাড়ি, তখন ওকে আমি খাবার বাড়ি দিব। আচ্ছা, তাহলে প্রথম মাসে কম, পরের মাসে একটু বেশি, শেষের মাসে একটু বেশি। আসলে আপনার প্রতিদিন একটা গরুকে কি কি খাওয়ান, কত খরচ হয়? গরুটাকে প্রথমে আগে ওর বডি ওয়েটটা ওজন করতে হবে। প্রথমে গরুটা নিয়ে আসার পরে প্রতি 100 কেজির জন্য 2 কেজি দানাদার খাবার আমাকে দিতে হবে, প্রতি 100 কেজির জন্য। তারপর যখন আবার পরে যত 100 কেজি বাড়বে, তত 1 কেজি করে অ্যাড হবে। আচ্ছা, ওই পরিমাণে আর কি, মানে শতকরা হারে নিয়ে যাবো। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে একটা গরুর এই সূত্রতে হচ্ছে না, তখন আমাকে অতিরিক্ত দিতে হয়। আচ্ছা, অতিরিক্ত আর 1 কেজি খাবার দিতে হয়। আচ্ছা, তাহলে সেই খাবারটা অবশ্যই সুষম খাবার দিতে হবে। আচ্ছা, সেই যে হ্যাঁ, সব খাবারটা যেন সুষম খাবার যেন থাকে। শুধু একটা খাবার বেশি দিলাম আর একটা খাবার কম দিলাম, এটা যেন না। দানাদারটা খাবারটা পান কই কিনে নিয়ে আসেন? দানাদার খাবারটা আমি এই যে তিল ফিটটা খাওয়াই, আর অটো ভুসি ব্র্যান্ড এগুলো আমি বাসায় নিজে রেশিও অনুপাতে তৈরি করি। কি কি রেশিও দেন একটু বলবেন? গমের ভুসি দেই, ব্রান্ড দেই, কুড়া দেই, তারপর ভুট্টার ভাঙ্গা দেই, আর আপনি দেই খৈল আছে কি এর মধ্যে? হ্যাঁ, খৈল দেই, আর পরিমাণ মতো লবণ দেই। আচ্ছা, 100 কেজি খাবারের জন্য 1.5 কেজি লবণ দিই। আচ্ছা, 100 কেজি খাবার জন্য 1.5 কেজি লবণ। আর এই রেশিওগুলো একটু বলবেন দয়া করে, যদি তাহলে আমার যুব সমাজ উপকৃত হতো আর কি। 100 কেজির মধ্যে আমি 20 কেজি খৈল রাখি, 20 কেজি ভুসি রাখি। আমি সব 5 করে 100 করে দিই। আর শুধু কুড়াটার পরিমাণটা একটু পরিমাণ মতো বাড়ে দেয়। এটা যেহেতু আমি বাড়ি, যখন দেখা যায় কি গরুর দেখা যাচ্ছে ওই পরিমাণ খাবার দিয়ে হচ্ছে না, তখন কুড়ার পরিমাণটা হিসেবে যে আমি 20% করি। আমার টার্গেট থাকে ওই খাবারে যেন যে আমার যে ফ্যাটি প্রোটিনটা যেন সেটা মিনিমাম যেন 17 থেকে 19%-এর মধ্যে থাকে। সেই জায়গাটা খেয়াল রেখে ওই রেশিওটা আমি করে থাকি। আচ্ছা, আচ্ছা, ওটা যদি না থাকে, কারণ আমার কুড়াতে ওই পরিমাণ আমিষ নেই, না থাকার কারণে কিন্তু আমি যদি বেশিও খাই ওইটা কাজ করবে না। তারপর সয়া মিল খাওয়াই আমি। আচ্ছা, ওটা রেশিও অনুপাতে দেই। এবং আমি যেভাবে করি, করার উদ্দেশ্যটা হচ্ছে যে এর পরিমাণ
মিনিমাম যেন 17% যেন থাকে আমিষ, এর উপরে থাকলে ভালো। এটা বেশি আবার দিতে পারে না, এই কারণে গরু লুজ মোশন হবে। ওই দিকটা আমার বিবেচনা রাখতে হবে। প্রতি কেজিতে কত খরচ আসে? প্রতি কেজিতে ইন এভারেজ করলে আমাদের 33 টাকা করে খরচ আসে। আচ্ছা, তাহলে একটা গরুকে সালে এইভাবে খরচ করলে আপনি দেখেছেন একটা জায়গায় গিয়ে 7,000 টাকা লাগে পার। আমার ওষুধ আছে, ক্রিমিনাইজেশন করতে হয়, ভিটামিন দিতে হয়, অনেক কিছুই করতে হয়। যেমন গত দিনে আমি একটা গরু অসুস্থ হয়েছে, তার সঙ্গে আমি হঠাৎ করে একটা পাশের ল্যাম্পিতে অ্যাটাক করা স্কিল ল্যাম্পি, এটা হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে একটা জরুরি ভিত্তিতে ওষুধ নিয়ে কিছু খরচ আমাদের বেশি পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইনএভারেজ আমাদের 7,000 টাকা মাস সব মিলে লাগে আর কি। আচ্ছা, 3 মাসে 3 সাথে 21,000, 20,000 টাকার মধ্যে অনেক সময় হয়। আর এটা আমার জন্য একটু সুবিধা, এই কারণে আমার বাই প্রোডাক্ট, আমার 10 একর জমি আমি করি, ধান করি, আলু করি, এগুলো বিভিন্ন সরিষা করি। এই 10 একরে যে আমার যে জৈব যেটা লাগে সেটা আমার খামার থেকে সরবরাহ হয়। এটাও আরেকটা আমার এই 10 একর জমির যে খড়, এই গরুটা আমার আবার খায়। সুতরাং বাই প্রোডাক্ট হওয়ার কারণে আমার একটু সুবিধা। আর ঘাস আছে কি আপনার? ঘাস আমি করতে পারি, খড় আছে আর দানাদার। খড় আর দানাদার দিক তো আসলে আমাদের দেশে তো আপনি জানেন যে কর্মসংস্থানের বড় আকাল আর কি চলছে। হ্যাঁ, অবশ্যই চলছে। এই এত কর্মসংস্থানের যে ঘাটতি বা সমস্যা, এই জায়গাটা আপনি কি বলবেন যে এটা করে কি আসলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব? এখানে ব্যক্তির যদি সদিচ্ছা থাকে এবং সরকার যদি সেটাকে সাপোর্ট করে এবং সমন্বিত প্রচেষ্টা যদি থাকে তাহলে সম্ভব। আচ্ছা, সমন্বিত প্রচেষ্টা না হলে সম্ভব না। তা আপনার মতো একজন খামারি গড়ে উঠতে গেলে কি কি গুণ থাকা দরকার? আগে ইচ্ছা শক্তিটা থাকতে হবে, তারপরে তার মেধা থাকতে হবে। মেধা ছাড়া কোনো কিছু সম্ভব না। ইচ্ছা শক্তি মেধা দুটার সমন্বয় করলেই সম্ভব। আর অর্থ তো একটা ব্যাপার লেগেই থাকে, অর্থ সংস্থান ছাড়া সম্ভব না। কারণ আমার একটা গরু 1 লক্ষ টাকা কিনতে হচ্ছে, আমি একটা গরু দিতে একটা পরিবার চলতে পারবো না। গোটা বছর হিসাব আমার এই ছোট্ট খামার থেকে বছরের জন্য নিট 5 লক্ষ টাকা জন্য নিট আসে। আচ্ছা, এটা কি আসতেছে? বিগত বছরে এসছে। আচ্ছা, এইটা আসছে বিগত বছরে? হ্যাঁ, বিগত বছরে এসছে। তার মানে তো বলে ধরে নেওয়া, ইয়ারলি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর শেষে একটা তো হিসাব আছে। আমাদের 90 দিনের তো উঠানো, মাঝখানে কিছু গ্যাপ দিতে হয়। আমার 3টা চালান হয়, 3টা চালানে 5 লক্ষ টাকা মোটামুটি হয় আর কি, হয়ে যায়। কম বেশি মিলে, কোনো চালানে কম, কোনো চালানে গড়ে আর কি 5 লক্ষ। এভারেজে 5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে তো যদি এইভাবে কেউ ক্যাশ ইনভেস্ট করে তাহলে তো অবশ্যই তাহলে 5 লক্ষ টাকা মানে প্রতি মাসে কত আসে? এটা ভাগ করলে 12 দিয়ে ভাগ দিলে যা আসবে সেটাই আসবে। এটা একটা পরিবার চলা সম্ভব আর কি। আর দুধ সম্পর্কে, অর্থাৎ দুধের গাভীর সম্পর্কে আপনাকে কোনো? দুধের গাভী সম্পর্কে প্রথমে যেটা বলবো, গ্রামের যেটা দুধের বাজার না হওয়ার কারণে নিরুৎসাহিত হচ্ছে। কারণ আমার অনেকেই, আমিও করছিলাম, যে আমার খরচ এবং আয়ের সঙ্গে কোনো আমরা ব্যালেন্স করতে পারিনি। তার কারণে আপনি ফেডিং এ চলে আসছেন। ফেডিং এর একটা সুবিধা কি, আমার আজকে কিছু টাকার দরকার, আমি আজকে হাটে নিয়ে গেলে বিক্রি করি, কালকে সে টাকা না, অনেক সময় তো হাটেও নিয়ে যেতে হয় না, জাস্ট একটা না বাড়িতে থেকে নিয়ে যায়। আমার প্রয়োজন পড়লো আমি করতে পারবো। আমার হয়তো 18টা গরু আছে, বাই রুটেশন আমি চালাম, আমার খরচ নাই, একটা টাকা প্রতি মাসে 1 টাকা করে চালাম, ওটা যে খাবার একটা সংস্থান করে দিচ্ছি। এইভাবে আমি করা হয়। আসলে তারুণ্য শক্তিকে আমরা কিভাবে যথাযথ ব্যবহার করতে পারবো বলে আপনার বিশ্বাস? না পারার মতো কোনো জায়গা নেই, আমাদের ছেলেরাই পারবে, এটা আমার বিশ্বাস। তো তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যারা সচেতন এবং অভিজ্ঞ, এদের সমন্বয় ঘটাতে হবে। যদি সমন্বয় ঘটাতে পারে, কারণ খামার মানে লাভ, এটাও সত্য, খামার মানে লস। কারণ অনভিজ্ঞ একটা লোক নিশ্চিত লসের মধ্যে পড়বে। আপনি কি কখনো লস করেছেন? অবশ্যই, লস লাভ মিলে আমি ইন এভারেজ 5 লক্ষ টাকা একটা চালানে দেখা গেছে যে আমার আসার কথা 1.5 লাখ টাকা, 1 লাখ হয়নি, 50,000, আর চালানে হাতে 2 লক্ষ টাকা এসে ইন এভারেজ 5 লক্ষ টাকা লস লাখ। কারণ আপনি 12 মাসের একটা চক্র আছে, একটা সময় কখন আপনি গরুটাকে উঠাতে হবে, কখন ছাড়তে হবে, এই টাইম ফ্রেম যদি আপনি না জানা থাকে তাহলে লস হবে। কারণ একটা সময় দেখা যায় বাজার খুবই কম, আপনি কিনছেন বেশি দামে আর বিক্রি করছেন কম দামে, তাহলে নিশ্চিত লসের মধ্যে পড়বেন। এই 12 মাস সম্পর্কে ধারণা থাকতে হবে, দেশ সম্পর্কে ধারণা থাকতে হবে, বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলা যদি আপনাদের একটা সঠিক ধারণা থাকে তাহলে শুধু চাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। এই যে সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইছি আর কি, একজন শিক্ষক হিসেবে আপনি যুব সমাজের প্রতি, মানে শুধু নট অনলি শিক্ষক, এই যুব সমাজের অভিভাবক হিসাবে যেহেতু আপনি তাদেরকে পড়ান, তো এই জায়গাটা আপনার একটা আহ্বান দেন, যাতে করে যে আহ্বান শুনে তারা আপনার এই কথাগুলো মনে রাখবে এবং জীবনে প্রয়োগ করলে উপরে উঠতে পারবে, সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। যুব সমাজটা যেন তার পরিবারের সঙ্গে যেন একটু সময় দেয়, বাইরের সময় না দেয়, পরিবারের লোকের জন্য সময় দেয়, তাহলে পরিবার থেকে যে কথাগুলো না আসবে সেই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করলে সম্ভব।
এবং অনেকেই যারা শুনছে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর অনেকে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এদের দ্বারা সম্ভব না। এরা আমাদের হতাশার বুঝতে হয়ে দাঁড়িয়েছে। আপনি যেহেতু এই জায়গাটা এইভাবে কাজ করছেন, তো আপনার এলাকায় নিশ্চয়ই অনেক যুবক আছেন যারা পড়াশোনা শেষ আমি করছে। চেষ্টা করি, আমি শুধু এটা নয়, আমি কৃষিতে চেষ্টা করি, পরামর্শ দিই। আমি মাঠে যখন যাই শুধু আমার জমি দেখি না, আমি আরো 10টা কৃষকের জমি দেখি। আমি মোবাইল ফোন করে তাদেরকে জানানোর চেষ্টা করি, অথবা তাদেরকে সরাসরি সাক্ষাৎ করে বলি যে, এই জমিতে এই সমস্যা, এই চিকিৎসা দিলে ভালো হবে। আমি এই জায়গাটা আপনার কাছে আরেকটা অনুরোধ করব যে যদি কেউ খামার করতে চায়, আপনি তো অবশ্যই সহযোগিতা করবেন এই ব্যাপারে, কোনো আমার হ্যাঁ, আর আপনার নাম্বারটাও থাকবে এখানে। আর আরেকটা বিষয়, আপনার এলাকায় যদি কোনো সেরকম ছেলে থাকে বা মেয়ে থাকে, যুব উন্নয়ন অধিদপ্তর নামে একটা দপ্তর আছে, এটা জানেন নিশ্চয়ই। তো ওইখানে আপনি দিলে মনে হয় প্রশিক্ষণগুলো ভালো হয় ওখানে। আমি যাদেরকে বলি যে আমরা ছোট আমার অ্যাসোসিয়েশন করি, আমরা যদি 10 জন ট্রেনিং না নিতে পারি, বাই রোটেশনে যদি একজন করে পাঠায়, সে মাস্টার ট্রেনার হয়ে এসে আমাদের কিছু, কারণ শিখার কোনো শেষ নেই। আমি যে সব জানি এটা ভাববার অবকাশ নেই। তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, আপনার অনেক অভিজ্ঞতা নিলাম। আর যারা এটা করবে, কারণ এখন গরু অসুস্থ গরু থাকছে, নতুন খামারের খালি শুধু বড় দেখবে, এই অসুস্থ বড় গরু খাবার নিয়ে আসলে কিন্তু মারা যাবে গরু। ও প্রথমেই হোঁচট খাবে এবং সে ভালো কিছু করতে পারবে না। তাকে উচিত হবে পরিমাণে কম করুক, কিন্তু যেন ভালো গরু বেছে নেয়, যেন এটা তাদের কাছে আমার মেসেজ আছে। আমার যে গরুকে ক্রয় করতে যাবে তার প্রথমে দেখতে হবে গরুটা সুস্থ না অসুস্থ। সুস্থতা চেনার ক্ষেত্রে তার লোম যেন উস্কো খুস্কো না থাকে। যদি উস্কো খুস্কো থাকে তাহলে সেই গরু ধরে নিব সে অসুস্থ। আর প্রাথমিক অবস্থায় হাটে গিয়ে আমি দেখব গরুটা জাবর কাটছে কিনা। যদি জাবর কাটে তার মধ্যে অসুস্থতা নেই, অবশ্যই গরুটা বর্তমানে সুস্থ আছে। এই দিকগুলো আমি খেয়াল করবো। তার পা দেখবো, পাটা যেন মোটা সোটা এবং ভালো হয়, এবং পিঠটা যেটা আছে এটা যেন সমান হয়, এটা যেন নিচু না হয়। নিচু হলে হয় কি, সেই গরুটা ওই কাঙ্ক্ষিত পরিমাণ আমরা মাংস লাগাতে সম্ভব হবে না। আর কপালটা যেন একটু চড়া হয়। আর জাত নির্ধারণ করো, আমাদের দেশে সাধারণত শাহিওয়াল জাত। আর এই যে কাঠিগুলো বা পাঁজরগুলো, হাটে এই এর যে পাঁজর যেটা আছে, পাঁজরের যে কাঠিগুলো আছে এটা একটু মোটা সোটা হতে হবে। আর চামড়াটা পাতলা বা মোটা, পাতলা এবং ঢিলা হতে হয়। মাংসটা লাগার পরে ওটা টাইট হবে আর কি। আচ্ছা, এগুলান বাহ্যিক দিক থেকে দেখা। আর তারপরে যারা হাটে গেলে কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসগুলো একটু দেখা হয়, এর মধ্যে থেকে আমরা মোটামুটি ভালো বের করে নিয়ে আসতে পারি, এটা আমাদের বিশ্বাস। আর আমরা যখন যাই বাজারে গিয়ে প্রথমে, কারণ ভ্যারাইটিস গরু থাকার কারণে প্রথমেই খামারে কি খেয়াল রাখতে হবে সে যেন অসুস্থ গরু না কিনে। কারণ আমরা যখন পিঠে যখন এভাবে হাত দিব, একটা এই তার চামড়াটা নড়াবে, যদি না নড়ায় সে অসুস্থ, চঞ্চলতাও থাকবে। আর এই যে নাক বলা হয়, আমাদের নাক আছে, নাকটা ঘামবে, ভিজা থাকবে। না ঘামে তাহলে বুঝবো যে এটা সিক্ত থাকতে হবে। হ্যাঁ, ওটা থাকবে, ওটা থাকলে আর লেজ নড়াচড়া করবে। যাকে আমরা গ্রামের ভাষায় বলি যে এই গরুটার আছে, স্পিড আছে, বাসায় গিয়ে কিছু করা সম্ভব। চঞ্চল হতে হবে গরুটা, যেন একেবারে যেন পড়ে যাওয়ার মতো না হয়। আর চামড়া যেন চিকন হয় এবং লোমগুলা যেন একটু রূপালি কালার আসে, এটা দেখলেই বোঝা যায় গ্লেজ দিচ্ছে। আর যে অসুস্থ তার লোম গ্লেজ দিবে না। এটা যে মাপের হোক, যে অবস্থাতে হোক, আমাদের যে গরু এই বাহ্যিক এই দিকগুলো আমরা একটু বিচার বিশ্লেষণ করলে একটা ভালো গরু পাওয়া সম্ভব। তারপরে আমি গত কয়েকদিন আগে 4টা বিক্রি করছি। এগুলা টার্গেট ছিল আমাদের মাত্র 56 দিনের চালানোটা ছিল। ওই 4টা 56 দিনে আমার 7,000 টাকা করে টার্গেট ছিল পার গরু নিট, সেখানে আমার 10,000 টাকা করে এসছে। আর এই যে এখানে যে বাকি কয়টা, এগুলা 12 থেকে 15,000 টাকা টার্গেট নিট। আচ্ছা, খরচ বাদ দেওয়ার পরে আমরা আশা করছি বাজার যদি ভালো থাকে। আর বাজার খারাপ হলে তো তখন আমাদের, তবে কোনো অবস্থাতে লস, খুব যদি একজন সচেতন খামারি হয়, লস হয় না, হয়তো সমান হতে পারে। আমি একটা গরু কিনবো 25 থেকে 26,000 টাকা মন হিসাবে মানে কিনে নিয়ে আসি, আবার ওই পরিমাণে বিক্রি করব। আমার এই 90 দিনের মধ্যে আমার গরুটা, আমার এতে 50 থেকে 50 কেজি মাংস অতিরিক্ত হবে। এই 50 কেজি মাংস যদি আমি 700 টাকা দিয়ে গুণ করি, 5-7 35,000 টাকা, 20,000 টাকা গেলে 15-17,000 টাকার সাধারণত থাকে। এটা মাথায় রাখতে হবে, আমাকে 50 কেজি বাড়াতে হবে। এই গরুটা যেদিন আমি কিনে নিয়ে আসি, এর বডি ওয়েট আমি মাপবো, L × G² ডিভাইড বাই ভাগ দিয়ে আমি বের করে নিব
আচ্ছা। এর মোট ওজন কত, আবার যেদিন আমি বিক্রি করবো এর মোট ওজনটা বের করবো। আমি ওই মোট ওজন আর এই মোট ওজনের মধ্যে ডিফারেন্স করার পরে এখান থেকে নিট মাংসটা বের করবো। নিট মাংসটা বের করে তাকে গুণ দিয়ে, কারণ আমি পাবো 600 টাকা কেজি পাবো, আর যে নিয়ে যাবে সেই 650 টাকা, আর যে কাটবে সে 700 টাকা কেজি। এটা মাথায় রেখেই করতে হবে। এটার যদি ব্যত্যয় ঘটে তাহলে লস হবে। আর বাজার যদি অস্বাভাবিক হয় তাহলে লাভের পরিমাণ অস্বাভাবিক হবে, আর বাজার যদি স্বাভাবিক হয় তাহলে স্বাভাবিক লাভের মধ্যে থাকা সম্ভব বলে আমরা মনে করি। এটার প্রতি একটু খেলে। আর গরু প্রথমে নিয়ে আসতে হবে খামারে নিয়ে এসে গরুকে ক্রিমিনাইজেশন করব তখনই যখন গরুটাকে আগে হাটের থেকে বাড়ি আসার পরে 2 দিন আগে তাকে আমি দেখব, 2-3 দিন দেখব যে তার মধ্যে সুস্থতা বিরাজ করছে কিনা। কারণ একটা জায়গা থেকে আসার পর জায়গা পরিবর্তন এবং বিভিন্ন হাট থেকে আসার পরে গরু একটা অসুস্থ গরুকে আমি কখনো ক্রিমিনাইজেশন করবো না। তারপরে ভিটামিন দিব, ভিটামিন দিয়ে খাবার রুচিটা করে নিয়ে আসবো, আর খাবারটা দিব। শুরুতেই বেশি খাবার যদি চাই তাহলে আমি বেশি খাবার তাকে দিব না, কারণ দিলে সে অসুস্থ হয়ে পড়বে। এগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে। আর কাজ করতে করতে তার ব্যাপক অভিজ্ঞতা আসবে, আর ইউটিউব থেকে কিছু ধারণা নেবে। কিন্তু ইউটিউব তো দেখা শুধু লাভ না, লস হয় না, এর ফাঁকে কিন্তু আমার 4টা গরু মারাও গেছে। আচ্ছা, না না, আমি তো সেই জন্য আপনার প্রশ্ন করেছি আপনাকে লস হয়েছে কিনা। না, আর এই ফাঁকে আমি আরেকটা কথা বলে দিই সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আপনারা ইউটিউব দেখে খামার করার দরকার নেই। আপনারা খামার করার পূর্বে প্রশিক্ষণ নেবেন, অথবা যারা এই খামার সম্পর্কে অভিজ্ঞ হতে পারে, প্রাণী সম্পদ অধিদপ্তর অথবা অন্য কোনো অধিদপ্তর অথবা কোন বিশেষ ব্যক্তি যিনি এই ব্যাপারে অভিজ্ঞ, তার কাছে পরামর্শ নিয়ে খামার গড়ে তুলবেন। তাই তো আপনি কি বলছেন? এটাই পরামর্শ, জেনে শুনে যেন করে, না জেনে যেন কোনো আবেগে যেন কোনো কাজ যেন না করে। আবেগে করলে সে ভালো কিছু করতে পারবে না, আর যদি জেনে শুনে করে তাহলে ভালো কিছু করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। যে কথা বলছিলেন, আসলে গরু চিনতে হবে এবং সিজন বুঝতে হবে, হ্যাঁ। বছরের দিনক্ষণ সব জানা থাকবে। জানতে হবে। তাহলে এই জায়গাটা আপনি এই গরুটা কিভাবে নির্বাচন এই করলেন? গরুটা সামনে যেহেতু আমাদের ঈদুল আজহা, কুরবানি উপলক্ষে প্রত্যেকটা গরু যেন আগে দর্শনধারী পরে গুণ বিচারি, যদি মানুষকে নজর কাটতে না পারে সেই গরু নিবে না। আর আমাদের দেশে যেটা আছে, লাল গরুর প্রতি একটু মানুষ দুর্বল আছে, এবং একটা জাত আছে, এটা দেশি সাহিওয়াল, মানে অরিজিনাল সাহিওয়াল না, ক্রস। এটা ক্রস হওয়ার কারণে এর অনেকটা দেশির মতো লাগবে, কিন্তু এর সঙ্গে সাহিওয়াল মিক্সড আছে। এটার সুবিধা যেটা, এই গরুটা খুবই সুন্দর হবে, ক্রেতার আকর্ষণ বৃদ্ধি পাবে, এবং এটার মাংস দেশি বড় হওয়ার কারণে এটার মাংসের পরিমাণ বেড়বে এবং বাজার মূল্য আমি ভালো পাবো। এই কারণে আপনার নির্বাচন। আর এটা গরুটা দেখালেন, এখন আমাকে সময়টা একটু বলেন যে কোন সময় গরুটা কিনলে আমার ছেলেটা ঠকবে না, আর কি ভালো পাবে দাম। কুরবানির সময় গরুকে অবশ্যই সুন্দর গরুগুলোকে চুজ করতে হবে। আর অন্যান্য সময়ের সময় আমাদের সাহিওয়াল ক্রস যেগুলো, ক্রস যেগুলো, শঙ্করায়ণ যেগুলো আছে, ফ্রিজিয়াম ক্রস যেগুলো আছে, এগুলাতে মাংস প্রচুর পরিমাণ মাংস ধরে, এটা ফ্যাটেনিং এর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে আমি এই চালান যাওয়ার পরে পরবর্তীতে যখন পরের চালানে যখন আমি যাব, তা অবশ্যই আমি ফ্রিজিয়াম যেটা ক্রস আছে, ক্রসটাকে আমি চুজ করবো। এটা কোন মাসের দিকে? এটা প্রথম ভাদ্র। এটা হলো বাংলা। আজকালকার ছেলে তো বাংলা বোঝে না, ইংরেজিটা একটু দয়া করে বলে রাখেন। না, এটা আমাদের যেটা চক্র, যেটা মার্চ মাসে যে কোনো গরু হলেই চলে। আচ্ছা, মার্চ মাসে। আচ্ছা, তাতে আবার 3 মাস পর নিয়ে যান, তখন দেখবেন যে আপনি ভালো কুরবানিতে যেটা বললাম সেটা। আর সে বাজার সবসময় আপনি খারাপ যায়, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের বাজার সবচেয়ে খারাপ যায়। আচ্ছা, সেই জায়গাতে আপনি খামারটা শুধু টিকে রাখতে হয়। কারণ এই সময় অনেকেই মনে করে ডিসেম্বর জানুয়ারিতে দাম বেশি হওয়ার কথা, কিন্তু কোনো কারণে কোনো বছরে হয়নি, এখন পর্যন্ত আমার জীবনে আসেনি। এই ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। সেই সময় আমরা গরু উঠাবো, আর আমরা মার্চ মাসে গরুটা ছাড়বো। মার্চ মাসে আমাদের চালানটা একটা লাভবান চালান হিসাবে আমরা মনে করি খামারে যায়, বছরের সেরা চালান হয়। আর শীতের মধ্যে গরুর ওই পরিমাণ গ্রোথ হয় না। জানুয়ারি ফেব্রুয়ারিতে শীত থাকার কারণে মার্চে গিয়ে, যদিও এখন আধুনিক অনেক কিছু নামার কারণে করা সম্ভব হচ্ছে, তারপর আমার মার্চ মাসের বাজারটা খুবই ভালো। এটা খামারিকে মাথায় রাখতে হবে, মার্চ মাসের বাজারটা যেন তার সর্বোচ্চ লাভজনক হয়, সেই হিসাবে গরুকে চুজ করে এবং ওটাকে সামনে রেখে কাজ করা আর কি। তো আসলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার এই অভিজ্ঞতাগুলো আমি যুব সমাজের মাঝে, আমার চ্যানেল বলেন আর পেজ বলেন, এটা তাদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করবো। আর যদি তারা উপকৃত হয়, আপনাকে কষ্ট দিলাম। আমার এই ছোট্ট অবস্থান আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যুবকতার পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা।